সোহাগকে চুপ থাকতে দেখে নির্ঝরের রাগ যেন তরতর করে বেড়ে গেল। কি হলো, চুপ করে আছো যে? এমনিতে তো মুখে খই ফোটে, যেই বয়ফ্রেন্ডের নাম কথা বললাম অমনি চুপ। সোহাগ দাঁতে দাঁত চাপলো। এই বদমাইশ লোকটা কোথা থেকে এরকম উদ্ভট কথা উদ্ধার করে আনে কে জানে। বয়ফ্রেন্ড থাকলে কি আর এই ঘাটের মরার সাথে থাকতে হতো নাকি? ঠিক পালিয়ে যেত এখান থেকে। নির্ঝর চুপ থাকতে দেখে এবার সোহাগের হাত থেকে ছোঁ মেরে ফোনটা কেড়ে নিল। সোহাগ সেটা দেখিয়ে চেঁচানোর চেষ্টা করলো, ওনার সাহস কি করে হয় ওর ফোনে হাত দেবার। কিন্তু গলা থেকে স্বর না বের হওয়ায় বিরক্ত হয়ে ঝাঁপিয়ে পড়ল নির্ঝরের উপর। ধুমধাম কিল বসাতে লাগলো। আচমকা এমন হবে নির্ঝর টের পায়নি। টাল সামলাতে গিয়ে কোনো রকমে না রে সোহাগকে জড়িয়ে বিছানায় পড়ে গেল। ফোনটা ছিটকে পড়েছে সোজা ফ্লোরে। নির্ঝর সোহাগের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। মেয়েটা দেখতে শুনতে খারাপ না। হঠাৎ নির্ঝর জোরে আহ করে চেঁচিয়ে উঠল। সোহাগ তার বুকে কামড়ে নিয়েছে সজোরে। নির্ঝর ওর চুলের মুঠি ধরেছে, বুকটা বেশ চিনচিন করছে। কি শয়তান মেয়ে! এই মেয়ে সুন্দর হলে কি হবে, আজ তো ধানি লঙ্কা। ওর বয়ফ্রেন্ড ওকে এমনিতেই ফেরত দিয়ে যাবে। সোহাগ ছাড়ো, আমার লাগছে। সোহাগ জোরে চেঁচিয়ে উঠলে চুলের মুঠি ধরে টান মারতে সোহাগ ছেড়ে দিল। নির্ঝর দেখলো বুক থেকে রক্ত বের করে দিয়েছে প্রায়। আমার ভ্যাকসিন নিতে হবে। তুমি মানুষ না কুকুর। সোহাগ মুখ চালাচ্ছে কিন্তু একটা বাক্যও শোনা যাচ্ছে না। তার গায়ে এখনো হালকা জ্বর, শরীর বেশ দুর্বল। নির্ঝর বলল, শরীর দুর্বল হলে কি হবে, দাঁতে ভালোই জোর আছে। উফ। সোহাগ তাকে ধাক্কা দিচ্ছে। নির্ঝর তার উপর শুয়ে আছে, তাই সে উঠতে চাইছে। বুঝতে পেরে নির্ঝর উঠে গেল। বুকটা বেশ জ্বলছে, কিছু না দিলেই নয়। তাড়াতাড়ি করে মেডিসিন বক্স থেকে একটা জেল লাগালো। যদি বিষ হয় সোজা চিড়িয়াখানায় রেখে আসবো। উফ। সোহাগ এবার একটা পেন আর পেপার এর দিকে ইশারা করলো নির্ঝরকে। নির্ঝর সেটা এনে দিল। সোহাগ সেখানে খসখস করে কিছু লিখে নির্ঝরের হাতে দিল। আমি কুকুর হলে কি আপনি কি? আপনার নিজের শরীরে আমার থেকে বেশি বিষ। আপনাকেই বোধহয় ভ্যাকসিন নিতে হবে। নির্ঝর সেটা দেখে ভ্রু কুঁচকে বলল, তোমাকে গরুর ইঞ্জেকশন দিতে হবে। কিন্তু তুমি লিখে দিচ্ছ কেন? কথা বলতে কি সমস্যা? নতুন নাটক নাকি বয়ফ্রেন্ড বারণ করেছে কথা বলতে? সোহাগ দাঁতের দাঁত চেপে ওর হাত থেকে পেপারটা ছিনিয়ে নিল। তারপর তাতে লিখলো, আপনি কি বলদ? সব আপনার জন্য হয়েছে। ঠান্ডা লেগে আমার কথা বন্ধ হয়ে গেছে। নির্ঝর সেটা পরে কিছুক্ষণ পরে হেসে উঠল। সোহাগ সেটা দেখে চেতলো খুবই। নির্ঝর হেসে হেসেই বলল, যাক, কয়েকদিন তোমার বকবকানি থেকে রেহাই পাবো। সোহাগ ভিংচি কাটলো, কাগজে লিখলো, যাই, আপনার সাথে কথা না বলতে হলে আমি বেঁচে যাই। বড় মা এসেছিলেন সোহাগ কী করছে দেখার জন্য। রুমে ঢুকেই নির্ঝরকে দেখে বললেন, তুই এই ঘরে কি করছিস? নির্ঝর অবাক হয়ে বলল, আমি কোথায় যাব আমার ঘর ছেড়ে? বড় মা সোহাগকে উদ্দেশ্য করে বললেন, সোহাগ, তুই চলে আয় আমার ঘরে। এখন থেকে তোকে এ ঘরে থাকতে হবে না। সাথে সাথে নির্ঝর আর সোহাগ দুজনেই কেমন থম মেরে গেল। নির্ঝর হুমড়ে পড়ে বলল, কেন বড় মা, ও এই ঘরে থাকবে না? বড় মা নির্ঝরের দিকে গম্ভীর মুখে বললেন, না, তোর ওকে নিয়ে এত সমস্যা, তাই ভাবলাম কটা দিন সমস্যা ছাড়াই চলো, তারপর দেখছি তোমাদের কি ব্যবস্থা করা যায়। চলে আয় সোহাগ। সোহাগ নিচে নামতে গেলে অমনি নির্ঝর বলল, তুমি সত্যি সত্যি চলে যাচ্ছ? সোহাগ নির্ঝরের দিকে তাকালো। ওর সন্দেহ সন্দেহ লাগছে, নির্ঝর এমন কেন করেছে যেন তাকে চোখে হারাচ্ছে। পরক্ষণে বুঝলো বড়মার সামনে অভিনয় করছে, মনে মনে ঠিকই নাচছে। এদিকে নির্ঝরের মনে চলছে অন্য কিছু। সোহাগ কি সত্যি অন্য কাউকে ভালোবাসে? কিন্তু তাতে ওর কি বুঝলো না। তবে সোহাগকে ও এ ঘর থেকে যেতে দিতে মন চাইছে না। মনকে কারণ জিজ্ঞেস করতে মন উত্তর দিতে পারলো না। তবে নির্ঝর নিজে নিজেই উত্তর করলো, সোহাগকে ওর জ্বালাতে হবে, যেটা এ ঘরের বাইরে সম্ভব না। কিন্তু সে কিভাবে সোহাগকে আটকাবে বুঝতে পারছেন না। সোহাগ আস্তে করে নেমে বড়মার কাছে যেতে নেবে অমনি বাইরে থেকে উর্মি এসে ডাক দিল, মা জলদি আসুন, জরুরি দরকার আছে। বড়মা সাথে সাথে সেদিকে ছুটলেন। সোহাগ নেমে গেল। নির্ঝরের সাথে সাথেই তরাম করে কোলে তুলে নিল। সোহাগ সেটা দেখে হতভম্ব। নির্ঝর এই অবস্থাতেই দরজা বন্ধ করে সোহাগকে বিছানায় বসালো। সোহাগ অবাক হয়ে নির্ঝরকে দেখছে। এটা কোন নির্ঝর? এর কি হয়েছে আজ? সত্যি কি সব অভিনয়? নির্ঝরের চোখের দিকে তাকালো সে। খুব চঞ্চল দৃষ্টির ঠাহর করা দায়।
এই চোখের দিকে তাকিয়ে কত শত মেয়ে মন প্রাণ ঢেলে দিয়েছে আন্দাজ করতে পারছে না সোহাগ। নির্ঝরের ধমকে ঘোর ভাঙল সোহাগের। বসে আছো কেন? বলছি না পড়তে, আবার এক্ষুনি বড় মা আসবে নিয়ে যেতে। তার আগে ঘুমিয়ে পড়ো। সোহাগ জিজ্ঞেস করতে চাইলেও আমাকে নিয়ে গেলে আপনার কি, কিন্তু করতে পারলো না বেচারি। নির্ঝর এবার দেখলো টেবিলের উপর ওষুধের পাতা, সেগুলো চেক করলো। রাতের ওষুধ বড় মা খাইয়ে দিয়েছে। নির্ঝর পেছনে ফিরে দেখলো সোহাগ শুয়ে পড়েছে পাশ ফিরে। ও এগিয়ে গিয়ে চাদরটা টেনে নিল। নির্ঝর আলো নিভিয়ে দিল ঘরের। সে সোহাগের পাশে শুলো না, বারান্দায় চলে গেল সোজা। আজ অফিসে যেতে পারলো না, তাই বাড়িতে বসেই কিছু চেকিং করে শুয়ে পড়বে। আসার সময় মনে করে সোহাগের ফোনটা নিয়ে এসেছে, সেটা পাশে রেখেই ল্যাপটপে মুখ ডোবালো। সোহাগ শুয়ে শুয়ে ভাবনা চিন্তা করছে, নির্ঝরের হলো কি? রাতে ছাদে গেছিল, লোকটার কি ভূত প্রেত ধরলো? এইসব চিন্তা করতে করতে কখন ঘুমিয়ে পড়লো খেয়াল নেই। মাঝরাতে হঠাৎ ভীষণ কাঁপুনি দিতে লাগলো সোহাগের। নির্ঝর সবেমাত্র কাজ শেষ করে সোহাগের পাশে এসে শুয়েছে। তার দ্বারা সোফাতে ঘুমানো সম্ভব না। হঠাৎ সোহাগকে কাঁপতে দেখে ঘাবড়ে গেল। কপালে হাত দিয়ে দেখলো শরীর হালকা গরম। এসি দেয়নি রুমে সোহাগের জন্য। ফ্যান চলছিল হালকা স্পিডে, সেটাও বন্ধ করে দিল। সোহাগকে বুকে জড়িয়ে নিল সে। উষ্ণতা পেয়ে কাঁপুনি বন্ধ করে গরম আবেশে ঘুমিয়ে পড়ল সোহাগ। জেগে রইল নির্ঝর। তার বুকের মধ্যে এক অন্যরকম অনুভূতি, কেমন যেন স্বস্তি অনুভব করছে সে। কিন্তু কেন? সোহাগের শরীরে এক অন্যরকম মাদকতায় স্মেল আসছে, যেটা নির্ঝরকে ঘুমাতে দিচ্ছে না। নির্ঝরও যুদ্ধ চালালো না, তার সাথে অপেক্ষায় রইল কখন ঘুম নিজে এসে ধরা দেয়। বেচারা সোহাগের নিষ্পাপ ফ্রন্টটা পড়ে রইল বারান্দায়। আজ সে মানুষ হলে নির্ঘাত নির্ঝরকে গালিগাল করতো ঠান্ডায় রেখে যাবার জন্য, তাও মিথ্যে সন্দেহে। সকাল সকাল বারান্দায় রোদ মুখে এসে ঠেকতেই ঘুমটা ভেঙে গেল অরণ্যর। সে কলকাতা পৌঁছেছে গতকাল মাঝরাতে। কলকাতার বাড়িতেই এসে উঠেছিল, যদিও কাউকে ডিস্টার্ব করেনি। রাতে আসবে কেয়ারটেকারকে জানিয়ে রেখেছিল, সেই সব ব্যবস্থা করে রেখেছিল যাতে অসুবিধা না হয়। ঘুম ভাঙতেই উঠে কিছুক্ষণ ঝিমিয়ে বসে রইল অরণ্য। আস্তে ধীরে চশমাটা পরে নিল। অলসের মতো নিজের ঘরটা এদিক ওদিক তাকিয়ে দেখল, ঠিক যেমনটা দেখে গিয়েছিল তেমনটাই আছে, কিছুই পাল্টায়নি। কাল অত রাতে সে এসে আর রুম দেখার মতো অবস্থায় ছিল না। যাই হোক, সকালে উঠেছে একদিকে ভালোই হয়েছে, ফ্রেশ হয়ে সোজা সোহাগদের বাড়ি যাবে, পাগলিটাকে সারপ্রাইজ দেবে। ভাবতেই চোখ থেকে ঘুম ঘুম ভাবটা চট করে উড়ে গেল। জলদি জলদি ওয়াশরুম চলে গেল ফ্রেশ হতে। সোহাগ 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 ঘুম থেকে উঠেছে একটু আগে। একলা বিছানায় নিজেকে বেশ স্বস্তি পেয়েছে। তবে সে কি সারা রাত এই বিছানায় একাই শুয়েছিল? নির্ঝরকে আশেপাশে কোথাও দেখলো না। রুমের দরজা ভেজানো রয়েছে, হয়তো সে সকাল সকাল বেরিয়ে গেছে। বাইরে থেকে আবারও কারোর ডাক এসে ভেসে এলো। সোহাগ সেটা শুনে নিচে নামলো। তার গলা একটু ছেড়েছে, তবে এখনও ফ্যাঁসে শব্দ, স্পষ্ট কথা আসছে না কোনোভাবেই। সে চেষ্টা করলো না, গার্গল করলে নিশ্চয় ঠিক হয়ে যাবে। দরজা খুলতেই দরজার ওপারে দেখলো নীতি দাঁড়িয়ে আছে। মিতিকে দেখে হাসলো সে। মিঠি গুড মর্নিং বলল। সোহাগ কেবল মাথা নাড়ল। সেটা দেখে মিঠি বলল, তোমার গলা এখনও ঠিক হয়নি? সোহাগ দুদিকে মাথা নাড়ালো। সেটা দেখে মিঠি গিন্নিদের মতো করে কপাল চাপড়ালো। এ বাবা, এবার কি হবে? সোহাগ ভ্রু কুঁচকালো। মিঠি সেটা দেখে বলল, তোমার বাবা মা এসেছে দৈরাগমনের নিমন্ত্রণ করতে, তাই মা পাঠালো চটপটে রেডি হয়ে নিচে আসো। কথাটা কর্ণকুহরে পৌঁছানো মাত্রই চোখ দুটো জলজল করে উঠল সোহাগের। সে পরি কি মরি করে ওয়াশরুমের দিকে ছুটল। মিঠিও গেল তার সাথে সাথে, যদি কোনো দরকার লাগে। মা বলেছে বৌমণিকে একেবারে সঙ্গে করে নিয়েই নামতে। সে সেটা করবেই। আপনারা এলেন, একটু মিষ্টিমুখ না করলে হয় বলুন তো? ও হ্যাঁ, আজ দুপুরের খাবারটা কিন্তু এখানেই খেতে হবে। বিমল বাবু অপ্রস্তুত হাসলেন। জয়াদেবী হাত জোর করে বললেন, এমন বলবেন না দিদি, দুপুরের জলখাবার খেয়ে যেতে পারবো না, অন্য একদিন না হয় হবে। বড় মা শুনলেন না, বললেন, কেন, মেয়ের বাড়িতে একদিন খাওয়া দাওয়া করতে নেই বুঝি? বিমলবাবু বললেন, বিয়েটা ঠিক কী পরিস্থিতিতে হয়েছে জানেন বেয়াই? তারপরে যে আপনারা এত আদর ঘর করছেন, এই তো অনেক। আর কি বলুন? জানি কার ভাগ্যে কী আছে, সে কি আর আমি আপনি বলুন? নির্ঝরের জন্যে অনেক আগে থেকেই উপরওয়ালা সোহাগকে নির্বাচন করে রেখেছিলেন।
আমাদের বুঝতে কাঠ হয়েছে, তবে দেখুন তিনিই তাদের মিলিয়ে দিয়েছেন। মা কিছুই বললেন না, উনি কেবল জিজ্ঞেস করলেন সোহাগের, মা, আমার সোহাগ ভালো আছে তো দিদি? ও ছোট থেকে অনেক যত্নে মানুষ। জানি আপনাদের মতো এত সামর্থ্য আমাদের নেই, তবে কি জানেন, ওকে আমরা সামর্থ্য অনুযায়ী সবটা দিয়ে মানুষ করেছি। মেয়েটা বাইরে শক্ত দেখানোর চেষ্টা করলেও অল্পতেই খুব কষ্ট পায়, কাউকে মুখ ফুটে বলে না। উর্মি রান্নাঘরে ছিল। এ বাড়ির আর কেউ যে সোহাগের বাড়ির লোককে আপ্যায়ন করবে না, অবশ্য করবে কিভাবে? কেউ ঘুম থেকেই তো ওঠেনি। সব এক একটা জমিদার, 10টার আগে ঘুম ভাঙে না, উঠেই আবার কত চহরহম তাদের। সাধে কি আর সে এই বাড়িতে থাকতে চায় না? এ বাড়ির বাতাসে যেন বিষ মিশে থাকে। উর্মি লুচি তরকারি বানিয়ে ওনাদের কাছে নিয়ে এলো, টেবিলে রেখে বলল, দুপুরের জলখাবার নাই খেলেন, সকালে অন্তত সামান্য কিছু খান। সোহাগের বাবা মা এত আয়োজন দেখে বললেন, এত কিছু করার প্রয়োজন ছিল না মা, আমরা এই মিষ্টিটুকুই খাবো না হয়। উর্মি সেটা শুনে বলল, কেন কাকাবাবু, আমি বুঝি খারাপ রান্না করি? আমার মা বাবা তো এ বাড়িতে তেমন একটা আসে না, আপনারা খাবারটা খেলে ভালো লাগবে। সোহাগ কিন্তু আমার নিজের বোনের থেকে কোনো অংশে কম নয়। সোহাগের মা হাসলেন, বড় মা উর্মির মাথায় হাত বুলালেন। ও উর্মি আমার ছেলের বউ, মেয়ে দেখার সময় যায়নি ও বাড়িতে। পেশায় ডাক্তার তো, এ বাড়িতে তেমন থাকে না ওরা। তবে সোহাগ আসার পর মেয়েটা একবারও এ বাড়ি থেকে নড়েনি। উর্মি ওনাদের প্রণাম করলেন, দুজনেই আশীর্বাদ করলেন বৈকি। জয়দেবী মনে মনে ঈশ্বরকে ধন্যবাদ জানালেন। এ বাড়ির অন্তত কিছু মানুষ তার মেয়েটাকে আপন করে নিয়েছে, কিন্তু তার স্বামী, সে কি আপন করতে পেরেছে? এর মাঝেই বড়মা বলে উঠলেন, ওই যে আপনাদের মেয়ে এসে গেছে। সোহাগ বাবা মাকে দেখা মাত্রই আনন্দে আত্মহারা হয়ে গেল। বিমলবাবু আর জয়াদেবী উঠে দাঁড়ালেন মেয়েকে দেখে। জয়াদেবীরও চোখে জল, একেই বলে বোধহয় মা। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে বুক ছেঁড়া ধনকে একটা সময় অন্যের বাড়ি পাঠাতে যে কি যন্ত্রণা, তা একজন মাই বুঝবেন। সোহাগ সিঁড়ি দিয়ে তরতর করে নেমে এসে মাকে জড়িয়ে ধরল। মায়ের গায়ের গন্ধে একটা আলাদা শান্তি আছে। সোহাগের মা মেয়ের মাথায় চুমু খেলেন, আদর করে বললেন, কেমন আছিস মা? তোর চোখ মুখের এমন অবস্থা কেন? শরীর ঠিক আছে তো? সোহাগ মাথা নাড়ালো, সে ঠিক আছে। বড়মা বললেন, একটু ঠান্ডা লেগেছে দিদি, তাই কথা বলতে পারছে না। চিন্তা করবেন না, ওষুধ খাচ্ছে। বিমলবাবু চিন্তিত হলেন, মেয়েটা ভালো আছে তো? নির্ঝর সেই মুহূর্তে ফোনে কথা বলতে বলতে বাড়ির ভেতর ঢুকছিল। তার কিছু ইম্পর্টেন্ট ফাইল ফেলে গেছে, সেগুলো নেবার জন্য আগে গার্ড আসতো, তবে আজকে নির্ঝর নিজেই এলো, কারণ এখন রুমে সোহাগও থাকে। আর কেন জানি আজকে বারবার মনে হচ্ছিল বাড়ি আসার কথা। সকালে সোহাগ যখন ওর বুকে ঘুমিয়েছিল, আস্তে করে উঠে যেতে গেলে সোহাগ আঁকড়ে ধরেছিল বারবার। ব্যাপারটা মনে পড়তেই নির্ঝরের কেমন যেন একটা অনুভূতি হচ্ছিল। সোহাগের জন্য কি সে কিছু ফিল? আস্তে আস্তে সোহাগকে কি ভালোবেসে ফেলেছে নির্ঝর? বাড়িতে প্রবেশ করা মাত্রই নির্ঝর সামনে সোহাগকে দেখে ফোনটা কান থেকে নামিয়ে বলল, তুমি নিচে নামলে কেন? তোমার ব্রেকফাস্ট তো কেউ উপরে নিয়ে যায়নি? আমি তো বলেছিলাম। নির্ঝর খেয়াল করেনি সোহাগের পাশে ওর বাবা মাও আছে। বড় মা মুখ টিপে হাসলেন। সোহাগ নির্ঝরের দিকে তাকিয়ে চুপ করে দেখল। নির্ঝর শুনল না, চিৎকার করে বলল, লিলি, লিলি। সোহাগের বাবা মা দু চোখ ভরে দেখছেন, জামাই মেয়ের খেয়াল রাখছে, এটা দেখে সব চিন্তা মুহূর্তের মধ্যেই গায়েব হয়ে গেল। ওনাদের বিশ্বাস একদিন সব ঠিক হয়ে যাবে। কি করছিস নির্ঝর? ওর পাশে তাকিয়ে দেখ। কি দেখবো? ওর শরীর খারাপ, সেটা তো জানো। সোহাগের বাবা মাকে দেখা মাত্র নির্ঝর চুপ হয়ে গেল। এগিয়ে গিয়ে ওনাদের প্রণাম করলো। সোহাগের মা প্রথমবার ছেলেটাকে মন ভরে আশীর্বাদ করলেন। ভেবেছিলেন বড়লোকের ছেলে হয়তো মেয়েকে যন্ত্রণা দেবে। নির্ঝর সোহাগের বাবাকে প্রণাম করতেই উনি মাথায় হাত দিয়ে বললেন, থাক বাবা থাক, আপনারা ভালো আছেন? সোহাগের বাবার চোখে জল এসে পড়েছে। ছেলেটা বিয়ের আসরে কম অপমানিত হয়নি। উনি ভেবেছিলেন যে সে হয়তো সেসব মনে রেখে কোনোদিন ওনাকে সম্মান দেবে না। উনি চোখের জল আড়াল করে মুছে বললেন, আমরা সবাই ভালো আছি বাবা। আচ্ছা আপনারা বসুন না। সোহাগ আজ নির্ঝরকে দেখে অবাক হয়েছে। এ যেন এক নতুন নির্ঝর। কি হলো এনার? নির্ঝর গলারটায় আলগা করে নিল, তারপর সোহাগের দিকে ঘুরে তাকালো একবার। সোহাগ সাথে সাথেই অন্যদিকে তাকালো। নির্ঝর কিছু একটা ভেবে বাঁকা হাসলো।
নির্ঝরের সাথে সোহাগের বাবা বেশ কিছুক্ষণ কথা বললেন, ব্যবসা সংক্রান্ত এদিক ওদিক নানান বিষয়। সোহাগ চুপচাপ বসে আছে। নির্ঝর এবার ওর দিকে তাকিয়ে, সোহাগ, আমার ড্রয়ারে একটা ফাইল রাখা আছে, একটু এনে দাও তো। কথাটা বলে আবার গল্পে মেতে উঠেছে। সোহাগ ভ্রু কুঁচকালো। এই লোকের ব্যাপারটা কি, এত ভালো ব্যবহার করছে কেন? অতিভক্তি আশায় চোরের লক্ষণ মনে হয়। সে চলে গেলে নির্ঝরের ফাইল আনতে। এর মাঝে নির্ঝরের বাবা নামলেন উপর থেকে। উনি অফিস যাচ্ছেন না স্ত্রীর শরীরটা খারাপ বলে। আপাতত নির্ঝরই ভরসা। নিচে কোলাহলের শব্দ পেয়ে নিচে নেমে এসে সোহাগের বাবাকে দেখি হেসে বললেন, আরে বেয়াই মশাই যে, কেমন আছেন? সোহাগের বাবা হাত জোর করে নমস্কার করে বললেন, ভালো আছি বিআই মশাই, আপনি কেমন আছেন? এই ভালো। ওনারা কুশলাদি বিনিময় করতে লাগলেন। বড় মা ওখানে বসেননি, ওনার পুজোর কাজ পড়ে আছে। অতিথিকে সবাই আপ্যায়ন করছে দেখে উনি স্বস্তি পেয়েছেন। কি জানি শাশুড়ি মা সেই দেশ থেকে কবে আসবেন, উনি এলে একটু স্বস্তি পাওয়া যায়। বাড়িটা যেন প্রাণ পাবে, সব কিছু নিয়ম মাফিক চলবে। উর্মিও বসে নেই, তার ডিউটি আছে। মিটি টিউশনে যাবে বলে মিটিকে খাওয়ানো গেল না। সে ইদানিং ননদের সাথে তার বন্ডিংটা বেশ ভালোই হয়েছে। সোহাগ আসতে এ বাড়িতে আস্তে ধীরে অনেক কিছুই বদলাচ্ছে যেন। উর্মি বিশেষ করে সেগুলো ফিল করতে পারছে। নির্ঝরকেও কেমন দায়িত্বশীল মনে হচ্ছে। যাক, সব ভালো হলেই ভালো। সোহাগ ড্রয়ার করে চারিদিক দেখলো। অনেকগুলো ফাইল রাখা, ঠিক কোন ফাইলটা দরকারি সে বুঝতে পারলো না। তাও উপরে যেটা ছিল সেটা নিয়ে চলে আসতে গিয়ে হঠাৎ টাল দেওয়া কয়েকটা ফাইল পড়ে গেল। সোহাগ বিরক্ত হলো। এখন এগুলোকে গুছাতে হবে। ফাইলগুলো তুলতে তুলতে হঠাৎ একটা খাম চোখে পড়ল। খামটা দেখে মনে হয় একটা ফটোগ্রাম। কি ফটো আছে ভেতরে সেটা আবার এভাবে ফাইলের মাঝে যত্ন করে রাখা? কোনো সিক্রেট কিছু কি? সোহাগের দেখার ইচ্ছে হলেও দেখতে পারল না। নিচ থেকে নির্ঝর হাঁক দিচ্ছে, ওর অফিসে যেতে হবে। সোহাগ পরে দেখবে ভেবে রেখে দিল সেটা। আজ তাহলে উঠি বাবা, কালকে মেয়েকে নিয়ে এ বাড়িতে যেও বাবা। আমাদের বাড়িতে একদিন থাকার নিয়ম আছে, আমি নিমন্ত্রণ করে গেলাম। নির্ঝর মাথা নাড়ালো। সোহাগের বাবা নির্ঝরের বাবার থেকে অনুমতি চেয়ে নিলেন। সোহাগ আসতেই উনি মেয়ের কপালে চুমু খেয়ে মাথায় হাত বুলিয়ে বললেন, কাল এই গরিব বাবার বাড়িতে যাস মা, তোরা ছাড়া বাড়িটা বড় ফাঁকা ফাঁকা লাগে। সোহাগ বাবাকে রাগ দেখিয়ে বলল, এসব তুমি কি বলছো বাবা? আমি রাজকন্যা বুঝলে, আর তুমি রাজা। একদম এভাবে বলবেন না। সোহাগের মা হাসলেন মেয়ের কথা শুনে। এগিয়ে এসে মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, সুখে সংসার করো মা, পুরনো সব কিছু নতুন করে শুরু করো। সোহাগ আস্তে করে হুম বলল। ওনারা সকলের থেকে বিদায় নিয়ে চলে গেলেন। মিসেস চ্যাটার্জি উপর থেকে সব শুনছেন, কিন্তু নিচে নামেননি। উনি মনে মনে ভাবছে কিভাবে ছেলে আর ছেলের বউকে এ বাড়ির যাওয়া থেকে আটকানো যায়। উনি কিছুতেই ছেলেকে যেতে দেবেন না। কিছু একটা তো ভাবতেই হবে। ওখানে গিয়ে যদি ওই মেয়ের প্রতি দরদ উতলে ওঠে, তারপর ছেলেটাকে ফুসলিয়ে ফুসলিয়ে ওই ভিখারি বাপ মা ওনাদের সম্পত্তি গ্রাস করবে, এত সহজ না। একটা তো ভাবতেই হয়। দরকার পড়লে ছেলের আবার বিয়ে দেবেন, কিন্তু এই মেয়েকে কিছুতেই মানবেন না।